ঈদ মানেই অনেক খরচ, কিন্তু অল্প আয়েও কি সুন্দর করে ঈদের সব কিছু ম্যানেজ করা যায়। আমি কিন্তু প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয় করেছি, ইচ্ছে করে, পরিকল্পনা করে। আর সেই ছোট সঞ্চয় দিয়েই আজ আমি আমার ঈদের পুরো প্রস্তুতি নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্মল ফ্যামিলি বাই আমার থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আর সংসারের তেমন কোনো কাজ ভিডিওতে শেয়ার করব না। অফ ক্যামেরাতেই সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। গোছানো কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম বাজেটে পুরো ঈদ শপিং প্লাস ঈদের প্রস্তুতি। আর অল্প আয়ের সংসারে অল্প অল্প করে প্রতি মাসে কিভাবে আমি ঈদের জন্য টাকা সঞ্চয় করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে। প্রথমেই দেখাচ্ছি এখানে একটা খাম, তো এই খামের ভিতরেই অল্প অল্প করে আমি আমার অল্প আয়ের সংসার থেকে ঈদের জন্য কত টাকা জমালাম সেটা বলবো, আর কিভাবে জমালাম সেটাও বলবো। প্রত্যেক মাসে সংসার চালানোর জন্য আমাকে যে টাকাটা দেওয়া হয় সেখান থেকে কিছু টাকা আমি সরিয়ে রাখি ঈদের জন্য। আর সেই ঈদের টাকাগুলো এরকম একটা খামে আলাদা করে রেখে দেই, যাতে করে অন্য কোনো খাতে এই টাকাগুলো ভাঙা না পড়ে। গত বছরের রমজান ঈদের পরের থেকে এবছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে মোট জমেছে, আমি আপনাদেরকে সঠিক অ্যামাউন্টটা না বললেও ধারণা দিচ্ছি, এখানে ছিল মোট 15,000 টাকার থেকে বেশি, 20,000 থেকে সামান্য পরিমাণে কম টাকা, যেটা দিয়ে এবছরের আমার ঈদের কেনাকাটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। কারণ ঈদ শপিং আমি কিন্তু এর মধ্যে করে ফেলেছি। আশা করি এই ভিডিওটার পরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার ঈদ শপিংগুলো শেয়ার করার জন্য। আর হ্যাঁ, আপনারা চাইলেই কিন্তু আমার এখানে মোট কত টাকা ছিল সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমি প্রথমে একটা ডায়েরি আর একটা কলম নিয়ে নিয়েছি আমার ঈদ বাজেট প্ল্যানিং করার জন্য। আসলে আমরা তো অল্প আয়ের মানুষ, আমাদেরকে সব কিছু একদম হিসেব নিকেশ করে বাজেটের মধ্যেই চলতে হয়। একটা দিনও আমরা বাজেটের বাইরে চলতে পারি না। আমরা যদি বাজেট ছাড়া চলতে যাই তাহলে দেখা যায় আমাদের সব কিছু এলোমেলো হয়ে যায়, যার কারণে সব কিছুই বাজেটের মধ্যেই করতে হয়। তো এই যে আমি এখানে আমার ঈদ বাজেট প্ল্যানিং করে নিয়েছি। সর্বপ্রথমে যেটা করেছি ঈদ বাজেট। তো এখানে আসলে যার যার সামর্থ্য অনুযায়ী বাজেটটা হবে। কারো 10,000, কারো 5,000, কারো 20,000, কারো 50,000, কারো 1,00,000, তারও থেকে বেশি হতে পারে। তো আমরা তো অল্প আয়ের মানুষ, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু হয়েছে তো সেটাই নিয়েছি আমাদের এবারের ঈদের বাজেট। তো সর্বপ্রথমেই এখানে কিন্তু আমি কাকে কি দিব বা কাকে কাকে দিতে হবে সেই নামগুলো লিস্ট করে নিয়েছি এবং কাকে কি দিব সেটাও লিখে নিয়েছি। অনেকেরই আমার এই লিস্টটা দেখে এমনটা মনে হতে পারে, এই তো মাত্র কয়েকজনের কেনাকাটা, এটা আবার লিস্ট করে নেওয়ার কি হলো। আসলে প্রথমেই তো বলেছি আমরা অল্প আয়ের মানুষ, সব কিছুই আমাদেরকে বাজেটের মধ্যে থাকতে হয়, এমনকি একটা পরিকল্পনার মধ্যে থাকতে হয়। তো ঈদের মধ্যে দেখবেন মার্কেটে গিয়ে অনেক ঠেলাঠেলি, অনেক ভিড়। অনেক সময় একটা জিনিস খেয়াল থাকে, অনেক সময় দেখা যায় খেয়াল থাকে না, এলোপাতাড়ি কেনাকাটা হয়। তো আমরা তো অল্প আয়ের মানুষ, আমরা যদি এলোপাতাড়ি কেনাকাটা করে ফেলি তাহলে কিন্তু আমরা একদম সমস্যায় পড়ে যাব। যার কারণে এরকম লিস্ট করে নেওয়া কাকে কি দিব সেটাই। তো এবার কেনাকাটা করার আগেই আমার শ্বশুর বলেছিল তার অনেকগুলো পাঞ্জাবি আছে, এবার যাতে তার জন্য পাঞ্জাবি না কিনি। মানে সে মোট কথা বলেই ছিল তাকে এবার যাতে কোনো কিছুই কেনাকাটা না করে দেই। আসলে মুরব্বিরা তো এরকমই হয়, দেখবেন বাবারা বিশেষ করে কোনো কিছু কেনাকাটা নিজেরাও যখন ইনকাম করে তখন করতে চায় না। আবার ছেলেমেয়েরা কেনাকাটা করতে চাইলেও দেখবেন বলবে যে কিছু লাগবে না, অযথাই খরচ করো না, এরকমটাই কিন্তু বলে থাকে। তো আসলে রমজানের শুরুতেই আমার শ্বশুর যেহেতু আমাদের বাসায় এসেছিল, তখন আমি তার পায়ের দিকে খেয়াল করে দেখেছিলাম তার জুতাটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো তখনই আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাবার এবার জুতো প্রয়োজন, তো তার জন্য জুতাটাই কেনা হয়েছে। আর যার জন্য যা লাগবে কেনাকাটা সেটাই আমার প্রয়োজন অনুসারে আমি লিস্ট করে নিয়েছি। আমার শাশুড়ি সবসময় সুন্নতি ড্রেস পরে, তো ঈদের মধ্যে চেষ্টা করি শাড়ি দেওয়ার জন্য, তার জন্য শাড়ি, ননদের জন্য 3 পিস, ননদের মেয়ের জন্য জামা, আর আমার মেয়ের জন্য জামা জুতা, আর আমার নিজের জন্য জামা ব্যাগ। আমাদের অল্প আয়ের মানুষের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, যেটা হচ্ছে আমাদের শখও যাতে পূরণ হয়, অন্যদিকে প্রয়োজনও যাতে মিটে। আর সেখান থেকে আমার নিজের জন্য জামা আর ব্যাগটা নেওয়া হয়েছে। আমি এবার ভারী কোনো ড্রেস নিইনি,
আমার সুতির ড্রেসই নেওয়া হয়েছে আর ব্যাগটা খুবই প্রয়োজন ছিল, যার কারণে ব্যাগ কেনা হয়েছে। এখানে আমি যার যার জন্য যা কিছু কিনবো তাদের নামগুলো এবং জিনিসগুলো লিখে নিয়েছি। কাকে কত টাকা দিব সেটাও কিন্তু লিখে নিয়েছি। কিন্তু আমি আমার বাজেটটা কাউকে দেখাইনি, কারণ এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। এর জন্য আমি আমার বাজেটটা হাইড করে গিয়েছি। তারপরে সর্বশেষ যে ৩টা জিনিস দেখছেন, যাতায়াত, বাজার, ঘোরাঘুরি, আমি মনে করি ঈদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই ৩টা জিনিস। আমরা যারা বাইরে থাকি, আমাদের যেতে আসতে কিন্তু যাতায়াতের একটা খরচ থাকে। তো সেই যাতায়াতের খরচটা আমি সবসময় চেষ্টা করি আলাদা করে রাখার জন্য। আমি আমার লাইফে এমন অনেক মানুষ দেখেছি, ঈদে বাড়ি যাওয়ার পরে ধুমধাম করে সব খরচ করে শেষ করে ফেলে। তারপরে যখন ঈদ শেষে নিজ গন্তব্যস্থলে ফিরে আসবে, তখন আসার জন্য কোনো টাকাই থাকে না, লাস্টে ধার করে আসতে হয়। এমন অনেক বাস্তব প্রমাণ আমি আমার নিজের চোখেই দেখেছি, যার জন্যে আমি সবসময় চেষ্টা করি আমার যাতায়াতের জন্য যে টাকা, ওটা আলাদা করে রাখার জন্য। বাজার খরচ, যেটা হচ্ছে ঈদের দিনের জন্য দুধ, চিনি, সেমাই, মাংস। তো বাজার খরচ তো একটা লাগেই, ওটাও কিন্তু আমি আলাদা করে রাখি। তারপরে যেটা ঘোরাঘুরি, একটা বছর পরে যেহেতু ঈদ আসে, তো আমরা কিন্তু আত্মীয়স্বজন বাড়ি বেড়াতে যাই বা যে কোনো দর্শনীয় স্থানেও অনেক সময় দেখা যায় ঘুরতে যাওয়া হয়। তার জন্য কিন্তু ঘোরাঘুরির জন্য আলাদা একটা বাজেট করে রাখলে তেমন কোনো সমস্যা হয় না। এই জিনিসগুলো সবসময় আমি এবং আপনাদের ভাইয়া খেয়াল করে চলি। যার জন্য অল্প ইনকামেও আমরা আমাদের সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি, আলহামদুলিল্লাহ। অল্প আয় মানেই জীবন সুন্দর নয়, এটা আমরা অনেকেই ভুল ভাবি। ছোট ছোট সঞ্চয় আর সঠিক পরিকল্পনা থাকলে ঈদটাও কিন্তু সুন্দরভাবে উদযাপন করা যায়। আমি যেভাবে অল্প অল্প করে সঞ্চয় করে ঈদের জন্য প্রস্তুতি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চেষ্টা করতে পারেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর আপনি চাইলেই কিন্তু আমার ভিডিওটি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে পারেন। ঈদের বাজেট প্ল্যানিংয়ের কথা বলতে বলতে ভিডিওতে যে কী দেখাচ্ছি পরের অংশে, সেটা কিন্তু বলাই হয়নি। তো একদম ইফতারে কিন্তু চলে এসেছিলাম। এখানে একটা হাফ বয়েল ডিম করে নিয়েছি, সেটাই আমি চামিচ দিয়ে উঠিয়ে খাচ্ছিলাম। যখন খুব ছোট ছিলাম তখন আমার দাদা আমাকে এভাবে হাফ বয়েল করে ডিম করে খাওয়াতো চামচ দিয়ে উঠিয়ে। ওই তখন থেকেই আমার এই হাফ বয়েল ডিমটা অনেক বেশি পছন্দ, যেটা দেখলে আপনাদের ভাইয়া নাক সিটকায়। আমি কিন্তু আমার মেয়ে যখন ছোট ছিল তখন ওকেও এভাবে হাফ বয়েল করে ডিম খাইয়েছি। যখন ছোট ছিল তখন তো জোর করেই ডিম খাওয়াতে পারতাম। তো এখন তো একটু বড় হয়ে গেছে, ডিমটা একদমই খেতে চায় না, দুধটাও খেতে চায় না। তার জন্য চেষ্টা করি মাঝে মাঝে পুডিং বানাতে। তাই আজকেও পুডিংটা বানিয়ে নিয়েছি। আর পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজ কিন্তু ভিডিওটা এ পর্যন্তই রাখবো। আগামী ঈদ শপিং দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।